কি অবস্থা তৌহিদ ভাই, কেমন আছেন? And বাকিদের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাইয়া, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। মৌ আপু মনে হয় 2 ডিভাইস থেকে জয়েন করছেন। জি ভাইয়া, আমার আসলে ওই যে ইয়াতে আমার হেডফোন নাই তো এই জন্য। বুঝতে পারছি, সমস্যা নেই আপু। ভাইয়া, গতকাল কি কোনো ইস্যু ছিল নাকি? গতকালকে কেস হয়েছে, আমি মুন্সিগঞ্জে গেছিলাম। ব্যাক করার সময় আমার বাইক নষ্ট হয়ে গেছে। তো মাওয়া মাঝখানে আর কি, মাওয়ার মাঝখানে আমি দাঁড়ায় আছি পরে। আর আসতে পারিনি টাইম মতন, এই জন্য আর কি ক্লাসটা স্কিপ করে আজকে দিলাম। ও, ওকে, সমস্যা নেই। এন্ড ঢাকা থেকে আরেকটা ট্রাক ঢাকায় না, তারপর বাসায় আসা লাগছে ট্রাকের জন্য, কারণ বাইক তো আর ওইখানে রেখে আসতে পারবো না। ট্রাকে করে এই আর আনছেন কি। বাইক? হ্যাঁ। আর কি ওইখানে মিস্ত্রি নেই, আমার তো পালসার এনএস ওইটার ও, আচ্ছা। বুঝে না, ঝামেলা বুঝে না। ঢাকায় আসার পরে দেখতেছি যে খালি স্পার্ক প্লাগ নষ্ট হয়েছে। আর কি 150 150 300 টাকার কাজের জন্য আমার ধাক্কা খাইতে হয়েছে বিশাল বড়। না, তবু আবার যে নির্দিষ্ট জায়গায় না করলে আবার ওরা তো পার্ট চেঞ্জ করে ফেলবে, আবার কাজ করবে। ওরা ওরা বুঝে না আর কি, পালসার এনএস এর কাজগুলো বাংলাদেশের ম্যাক্সিমাম মিস্ত্রি বুঝে না। ইভেন বাজাজের শোরুমই বুঝে না। আমি ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় যে কিছু ওয়েল নোন সার্ভিস সেন্টারে কাজ করাই। আর কি আমার মেইনলি প্রবলেমটা হয়েছে মাঝখান দিয়ে একবার খোলা তেল ভরা হয়েছিল ইমার্জেন্সিতে, ওইটাই ঝামেলা করে ফেলছে। এছাড়া আমার বাইক আলহামদুলিল্লাহ ভাই ভালো চলে, কোনো প্রবলেম দেয় না। গেছিলাম মেইনলি হচ্ছে একটা প্রজেক্টের জন্য আর কি, ফুয়েল পাম্প করবে এরকম টাইপের কিছু একটা। তো ওদের হচ্ছে ওয়ার্প ডিজাইন এন্ড এইসব নিয়ে আর কি কথাবার্তা বলতে গেছিলাম মুন্সিগঞ্জ। তো ওইখানে গিয়ে জানি না, আমার অ্যাপ্রোচ হয়তো বা তাদের পছন্দ নাও হইতে পারে, কারণ ক্লায়েন্টের পছন্দ মতন কথা বলি নাই। কিন্তু মাঝখান থেকে একটা ধাক্কাও খেয়ে গেলাম আর কি। যাক, সমস্যা নেই, দেখি কি হয়, হইলে তো জানাবেই। আর বেসিক্যালি আমি কিন্তু লোকাল ক্লায়েন্টের কাজ করি না। এখন কিছু কিছু জায়গায় রিকোয়েস্টের কারণে গেছিলাম, কিন্তু উনাদের যে টেস্ট, ওই টেস্টে কাজ করলে অ্যাকচুয়ালি হবে না। উনাদের প্রিমিয়াম জিনিস পছন্দ না। উনাদের হচ্ছে মূলত উনারা যেই টাইপের ডিজাইন গুলো আমাকে হচ্ছে করতেছে আর কি, উনাদের যেই চাওয়া পাওয়া, ওই চাওয়া পাওয়া দিলে হচ্ছে আর কি কাজ ভালো হবে না। এন্ড উনাদের হচ্ছে ইভি স্টেশনও আছে, বাই দ্য ওয়ে। তো ইভি স্টেশন যদি থাকে, একটা ইলেকট্রিক গাড়ি চার্জের যদি স্টেশন থাকে, এটা তো বাংলাদেশের নতুন। তো এই জিনিসটা তো একটু করে দিতে হবে, তাই না? আচ্ছা, একটা সেকেন্ড, আপনাদের এক মেন্টর আমাকে ফোন দিছে। বাহ। আচ্ছা, মোটামুটি মনে হয় সবাই কম বেশি জয়েন করছে। আচ্ছা, মেইনলি প্রবলেমটা এটাই হইতেছে যে উনাদের যে টেস্ট, ওটা আমার টেস্টের সাথে ম্যাচ করে নাই। আমি হচ্ছে উনাদের উইলিং এ কথা বলি নাই আর কি। পরে চলে আসছি। And চলে আসতে গিয়ে যা যা হয়েছে, যার কারণে আপনাদের হচ্ছে আজকের দিনে ক্লাসটা শিফট করতে হয়েছে। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আপনাদের ছিল হচ্ছে পোর্টফোলিও অ্যান্ড ব্র্যান্ডিং, তাই তো? তো পোর্টফোলিও ব্র্যান্ডিং এর যে অ্যাকাউন্টগুলো, বিহ্যান্স বলেন, ড্রিবল বলেন, সবাই খুলছেন? বা কে কে খুলছেন একটু জানাবেন। কে কে খুলছেন একটু জানাবেন।
কি ভাইয়া? গত ক্লাসে তো আপনারটা তো আমি খুলে দিছি, ড্রিবল বিহেন্স তো আমি জি খুলে জি দিলাম না। জি। এখন বাকিরা কে কে খুলেছেন সেটা একটু জানাবেন। আচ্ছা ভাইয়া, নর্মালি বিহেন্সের মধ্যে কোন কোন হুম। প্রজেক্ট করলে মানে পাবলিশ করলে ভালো হবে, মানে কিরকম অ্যাকচুয়ালি কি, প্রজেক্ট? বিহেন্সের মধ্যে প্লাস ড্রিবলের মধ্যে আপনার অ্যাকাউন্ট গ্রো এর জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট খুব বেশি হেল্প করে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো খুব বেশি হেল্প করে। এছাড়া লোগো ডিজাইন হইতে পারে, তারপর ব্র্যান্ড গাইডলাইন, টাইপোগ্রাফি গাইডলাইন, কালার গাইডলাইন, এই যে কিছু থিসিস টাইপের কিছু প্রজেক্ট অনেকে সাবমিট করে, সেই জিনিসগুলো মনে করেন মোটামুটি আপনার প্রোফাইলের গ্রোথের জন্য ভালো। তার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আমি একজন একটু প্রোফাইল দেখাই। গতকালকে এই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আহ, ওনার প্রোফাইলে একটু যাই। আমার প্রোফাইলের অবস্থা কিন্তু একদমই বাজে। আহামরি অনেক ভালো কিছুও না, একদম খারাপ আর কি, একদম যাতা। রিজন হচ্ছে আমি পোর্টফোলিও নিয়ে ফোকাস কখনোই ছিলাম না। আমি কাজের দিকেই ফোকাস ছিলাম। পোর্টফোলিও অ্যাকচুয়ালি এটা আমার ভুল, যে পোর্টফোলিও আমার করা উচিত ছিল, কিন্তু আমি কখনো ওটা নিয়ে ভাবি নাই। কিন্তু পোর্টফোলিও যদি থাকে বিহেন্সে, বিশেষ করে পোর্টফোলিও থাকলে আপনি লোকাল ক্লায়েন্টের কাজ পাবেন। আচ্ছা, যদি আমি একটু দেখি নিচের দিকে গিয়া, এখানে তো সার্চের অপশন নাই, সার্চ করতে পারলে বেটার হইতো। একটা জিনিস লক্ষ্য করবেন, যতগুলো প্রোফাইলের এই যে রিচ ভালো, প্রত্যেকটাতে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। উপরে একটা দেখে আসছি, এই যে এটা না, এটা তো এটা না। এই দেখেন, এটাতে হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, এটাতে হচ্ছে, এটাতেও সোশ্যাল মিডিয়া পোস্ট বা ওয়েবসাইট ব্যানার এইসব নিয়ে কাজ করছে। এখানেও সেম সেম সোশ্যাল মিডিয়া পোস্ট। আমি এর একটু অন ওপেন করি। ইয়াভের কি অবস্থা? আচ্ছা, ভালো। নিচের দিকে যদি যাই একটু, দাঁড়ান আমি প্রোফাইলটা বের করতেছি, একটু নিচে গেলেই পাবো। উম, দাঁড়ান এক second। উম, আচ্ছা, পাচ্ছি না কেন? এক সেকেন্ড। এই আশেপাশেই তো থাকার কথা, কিন্তু কই গেল? আচ্ছা, এইভাবে না পাইলে আমরা হচ্ছে এইভাবে সার্চ করতে পারি। জিদান শিকদার, শিকদার, এই যে জিদান শিকদার পাইছি। আচ্ছা, ওনার একটা জিনিস খেয়াল করেন, ওনার কিন্তু প্রজেক্ট ভিউ প্লাস অ্যাপ্রিসিয়েশন, দ্যাট মিনস হচ্ছে প্রজেক্টের লাইক কিন্তু অনেক ভালো। কিন্তু ওনার ফলোয়ার দেখেন, ওনার লাইক ফলোয়ার কেন ভালো, ওনার অ্যাকচুয়ালি গ্রোথ আনছে কোন প্রজেক্টগুলা, লাইক এটা হচ্ছে কি ডিজাইন প্রিন্সিপাল গাইডলাইন, এই টাইপের লোগো হিস্টোরি নিয়ে উনি একটা থিসিস ইয়া করছে, কালার প্রজেক্ট নিয়ে করছে, ফন্টের সাইকোলজি নিয়ে করছে, ব্র্যান্ড গাইডলাইন নিয়ে কিছু করছে। যদি এটা ওপেন করি, ব্র্যান্ড গাইডলাইন নিয়ে করছে। তো একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বেশি আহামরি কিছু দেয় নাই, নর্মাল ভাবেই দিছে, কিন্তু ওই যে প্রেজেন্টেশনটা ভালো হওয়ার কারণে ওনার রিচ ভালো হয়েছে আর কি। এই হচ্ছে বিষয়। আমি যদি ওনার সর্বোচ্চ রিচের ইয়াতেও যদি যাই, ওনার কিন্তু সর্বোচ্চ রিচ ওই উপরের গুলাই, নিচের গুলা কিন্তু অতটা বেশি না, অল্প 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 অল্প। ঠিক আছে। এখন উনি রাজনৈতিক পোস্টারের মধ্যেও কিছু কাজ করছে, যেমন এই যে এই ম্যানুপুলেশনের মধ্যে ওনার হচ্ছে এটা, ইমেজ ম্যানুপুলেশন, এটা কিন্তু কোনো ক্লায়েন্ট প্রজেক্ট না। এগুলো কিন্তু কোনো ক্লায়েন্ট প্রজেক্ট না, এটা হচ্ছে জাস্ট নিজের ভাল লাগছে করছে, ওইটার উনি পোর্টফোলিও হিসাবে অ্যাড করে দিছে। দেন এটা ইউটিউবের কপি, এটা ইউটিউব থেকে কপি। এন্ড যদি ভুল ধরি, ভুল ধরলে কিন্তু এখানের মধ্যে হচ্ছে এই যে ইয়াটা ম্যাচ করে নাই, কি বলে, ফ্লোরটা ম্যাচ করে নাই। যাই হোক, মেইনলি উনার ইয়াগুলো কিন্তু, রিচ গুলো কিন্তু আসছে লাস্টের দিক দিয়ে। ঠিক আছে। রিচ গুলো আসছে হচ্ছে লাস্টের দিক দিয়ে, যখন উনি কোনো থিসিস টাইপের কিছু সাবমিট করছে তখন। এগুলো সব তো হচ্ছে ট্রেন্ডিং, এগুলো ট্রেন্ডিং এ ছিল একটা টাইমে, এখনো আছে কিনা জানি না, একটা টাইমে ছিল, অনেকে এই এই টাইপের ডিজাইন গুলো সাবমিট করছে।
তো বুঝাই যাচ্ছে যে আপনি যদি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে কাজ করেন, তখন হচ্ছে দেখা যাবে যে আপনার রিচ গুলো বাড়বে। আরেকটা প্রোফাইল যদি দেখাই, সেটা হচ্ছে সারাদি মুন্না। ইনিও হচ্ছে আমার পরিচিত সিনিয়র ভাই আর কি, বয়সে বড়। And উনিও 4 বছর 5 বছর ধরেই ডিজাইনার। তো যদি উনার ইয়াগুলো দেখে, উনার এখানে দেখেন ফলোয়ার কিন্তু মাত্র 309 জন, কিন্তু অ্যাপ্রিসিয়েশন প্রজেক্ট ভিউ কিন্তু অনেক বেশি। অ্যান্ড উনার ম্যাক্সিমাম পোস্টই দেখবেন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া পোস্ট। অ্যান্ড উনার উনার এক্সট্রিম পর্যায়ের লোকাল ক্লায়েন্ট আছে। তো এই যে লোকাল ক্লায়েন্ট গুলো আসে কেন আর কি, যখন হচ্ছে এই যে এরকম কালারফুল কালারফুল ডিজাইন দেখে, তখন হচ্ছে তার ব্র্যান্ডিং এর জন্য, তার ব্র্যান্ডের জন্য কাজ করাইতে ডিজাইনার হায়ার করে বিহেন্স থেকেই, অথবা আপনার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারে। ডিরেক্ট কন্ট্যাক্টের অপশন তো এখানে অভাব নেই, তাই না? আপনার সাথে লিঙ্কডইনে যোগাযোগ করতে পারে, ফেসবুকে যোগাযোগ করতে পারে। তবে আপনাদেরকে একটা জিনিস বলে দেই, বিষয়টা হচ্ছে আহ, যদি গ্রো করান, শুধু একটা ওয়েবসাইটকে গ্রো করাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, ধরেন আপনার বিহেন্স, ড্রিবল, ফ্রিল্যান্সার.কম, ফাইবার, এই চারটাতে আপনি কাজ করেন, অথবা আপনার ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। আপনি একটা ডিজাইনকে একটা ফ্লোতে সবগুলো জায়গাতেই আপলোড দিবেন, সবগুলো জায়গাতে। কারণ আপনার একটা দিতে কষ্ট হবে, হয়তো আপনি এটা দিতেছেন, প্রথমবার আপনার ডেসক্রিপশন ডেসক্রিপশন সবকিছু লিখতে একটু টাইম লাগবে, কিন্তু বাকিগুলো কিন্তু জাস্ট কপি আর পেস্ট। জাস্ট আপনি সিম্পল এতে পোস্ট করবেন, অ্যান্ড পাশাপাশি লিঙ্কডইন প্রোফাইলেও পোস্ট করবেন। এতে করে দেখা যায় যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট বলেন আর লোকাল ক্লায়েন্ট বলেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। অ্যান্ড ক্লায়েন্ট আপনার হান্টিং করার দরকার নেই, ক্লায়েন্ট আপনি খুঁজে বের করবে। ঠিক আছে? অ্যান্ড হ্যাশট্যাগ ইউজ করবেন। হয়তোবা বিহেন্স বলে হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না, কিন্তু ইনস্টাগ্রাম বলেন, পিন্টারেস্ট বলেন, লিঙ্কডইন বলেন, ওইখানে হ্যাশট্যাগ মারাত্মক লেভেলের কাজ করে। ও বাই দ্য ওয়ে, টুইটারেও কিছু আপলোড দেওয়া ট্রাই করবেন। এটাও কিন্তু একটা বড় একটা মার্কেট প্লেস। কিন্তু টুইটারে আমরা সোশ্যাল মিডিয়া হিসাবেই জানি, কিন্তু টুইটারের মধ্যে দেখা যায় যে আপনার ক্লায়েন্ট আসে, অনেক ক্লায়েন্ট আসে। তবে ওই সব জায়গা থেকে দেখা যায় যে পেমেন্ট নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়, যে পেমেন্ট কিভাবে নিবেন। অনেক ওয়ে আছে। আপনি আহ, ইয়ার থ্রোতে, পেওনিয়ারের থ্রোতে নিতে পারেন, আপনি এলিভেট পে এর মাধ্যমে নিতে পারেন, অথবা স্ক্রিল আছে, তারপরে ওয়াইজ আছে, এগুলোর মাধ্যমে আপনি চাইলে পেমেন্ট নিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাকচুয়ালি কাজ কইরা টাকা নেওয়ার সময় দেখা যাবে যে হচ্ছে টাকা নেওয়ার 101টা ওয়ে আপনি পেয়ে যাবেন, ওইটা কোনো সমস্যা না। হয়তোবা ক্লায়েন্টই আপনাকে বলে দিবে আমি এই থ্রোতে দিতে পারবো। আবার অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট আপনাকে ডিরেক্ট আপনার ব্যাংকেও পেমেন্ট দিতে পারে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে? সো গ্রো করাবেন সবগুলো একসাথে। যেমন আমি ওই দিন যখন হচ্ছে পোর্টফোলিওতে আপলোড দিতে গেছিলাম, তখন কিন্তু আমি হচ্ছে ড্রিবল আর বিহেন্সে কিন্তু একসাথে একই জিনিস আপলোড দিছি। ঠিক আছে? দাঁড়ান যাই, এখানে নোটিফিকেশন কিসের আসছে দেখতে হবে। আচ্ছা, নাহিদ ভাই, ওকে। আমি কিন্তু একসাথে আপলোড দিছি। যদি আবার এইখানে আবার একটা কিন্তু আছে, যে ড্রিবল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি যত যাই করেন, ড্রিবল অ্যাকাউন্টের মধ্যে আপনার ডিজাইনগুলো ভালো হইলে আপনার আহ, একটা র্যাঙ্কিং এর বিষয় থাকে। এখানে আপনি ফলো আনফলো দিয়ে লাভ নাই, কারণ হচ্ছে আপনার এইখানের মধ্যে সবকিছু অটোমেটেড হবে। আপনি যদি প্রপার ওয়েতে ডেসক্রিপশন টেসক্রিপশন লিখে যদি ডিজাইন সাবমিট করেন, রেজাল্ট ভালো আসবে। আর যদি প্রপার ভাবে সাবমিট না করেন, রেজাল্ট অতটা ভালো আসবে না। এগুলো আমার প্রথম দিকের আপলোড ছিল। জাস্ট ডিজাইনার অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমি প্রথম এই তিনটা দিয়ে আমি ডিজাইনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, পরে আমারটা তো অ্যাপ্রুভ দিয়ে দিছে। অ্যান্ড এরপরে বাকিগুলো দিছিলাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে এই ডিজাইনটা, এটাতে ভিউ কত হয়েছে? 4800। আর এখানে কত? 3টা লাইক দিছে, যে কেউ একজন দিছে, 3টা লাইক দিছে। আমি যদি এটা একটু ওপেন করি, এখানের মধ্যে খেয়াল করেন, এখানের মধ্যে পুরো ব্র্যান্ড গাইডলাইন কিভাবে কি লেখা হয়েছে সব কিছু ডেসক্রিপশন দিয়ে দিছি। কোনো ইমেজ নাই, জাস্ট সিম্পল একটা ট্রানজিশন ভিডিও অ্যাড করছি। অ্যান্ড এতে আমার ভিউ কত হয়ে গেল? 4800। অন্যগুলা কিন্তু এরকম না, অন্যগুলা কিন্তু এরকম না। এগুলা তো হইছে 1500, 1500, 1500, 1500, এটাতে 1000। এটা যদি ওপেন করি, এটা কিভাবে দেওয়া হয়েছে? এটাতে জাস্ট ডেসক্রিপশন দেওয়া হয়েছে, জাস্ট একটা মক আপ ইমেজ। আমি চাইলে আরেকটু অ্যাডভান্স লেভেলের কিছু দিতে পারতাম, কিন্তু দেই নাই। তো দিলে আরেকটু রিচটা ভালো হইতো। একটা এখান থেকে একটা জিনিস তো বুঝতেই পারতেছেন যে ভিডিও রিচটা বেশি। ঠিক আছে? আর
এই জিনিসটা মনে রাখবেন যে ড্রিবল কিন্তু সবচাইতে প্রিমিয়াম আর কি, মার্কেট প্লেসের মধ্যে সবচাইতে প্রিমিয়াম হচ্ছে হলো গিয়ে ড্রিবল। এই ড্রিবলের মধ্যে আপনি যদি কোনো কাজ পান, সেই কাজটা হচ্ছে আপনার বৃথা যাবে না, বা সেই ক্লায়েন্টটা আপনার রিপিট ক্লায়েন্ট হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। কারণ ড্রিবল একটু প্রিমিয়াম ক্যাটাগরির মানুষের জন্যই। যত প্রিমিয়াম ক্লায়েন্ট আছে সব আপনার এই ড্রিবলে। ওকে। বাই দ্য ওয়ে, আমার ড্রিবল অ্যাকাউন্ট নভেম্বর 2023-এ ওপেন করা। আর আমি আপলোড শুরু করছি মনে হয় গত বছর থেকে। কারণ এখনো প্রপার ওয়েতে আপলোড দেই না, ডেসক্রিপশনে ইয়া করা হয় না, এডিট করা হয়নি। ওই শুরুতেই বললাম না যে আমি হচ্ছে ফোকাসড না, এজন্য হচ্ছে সমস্যা। আচ্ছা, যদি আমার অ্যাবাউট সেকশনে গিয়ে ফলোয়ার দেখে, আচ্ছা আমার 17 জন ফলোয়ার আছে, আমি 91 জনের ফলোইং করি। মান সম্মান শেষ। যাই হোক, এটা শুরুর দিকে ছিল, এগুলো আর আনফলো করা হয় নাই। এই যে এখানে আছে, এখানে কিছু আমার স্টুডেন্টও আছে, এরা আগে আনফলো কইরা নি। এরা আমার ফলো দিয়ে লাভ নাই। ওকে। ফলোইং, এদেরকে ফলো দিয়ে লাভ আছে, কারণ অন্যদের ডিজাইন দেখেও তো শিখার কিছু আছে, সো ফলো দেওয়া যায়, সমস্যা নেই। আচ্ছা, বিহেন্সের মধ্যে আপনার ফলোয়ার বাড়াবেন কিভাবে? আজকে সারাদিনে 100টা ফলো দিবেন, কালকে 100টা ফলো দিবেন, এরপর দিন 50টা আনফলো করবেন, 50টা ফলো দিবেন, এইভাবে করে করে ফলোয়ার বাড়াবেন। ঠিক আছে? বুঝতে ওটা কি পারছেন ওরা সবাই? ওটা কি ওরা ফলো ব্যাক দেখে নেই আবার যদি আমরা ফলো দিই? ওরা ফলো ব্যাক না দেয়, কিন্তু আপনার অ্যাকাউন্টে যখন অ্যাক্টিভিটি আসবে, তখন আপনার ডিজাইনগুলো আস্তে আস্তে উপর দিকে আসতে থাকে। তখন দেখা যায় যে অন্য ডিজাইনাররা ফলো দেয়, আবার অনেক সময় যাদেরকে ফলো দিছেন তারাও হচ্ছে ইয়া করে, এই আর কি, ফলো ব্যাক দেয়। গুম রোডে সেল করার জন্য ভাই আমার মতে, গুম রোডে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, আপনার ডিজাইন সেল করতে চান, সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়া লাগবে। আমার কাছে মনে হয়, কারণ একটা ওয়েবসাইট, কিছু কিছু দেখবেন যে গুমরোডে সেল করে, ওদের একটা ওয়েবসাইট আছে। ওয়েবসাইটকে এসইও করে, আপনি যখন মকআপ লিখে সার্চ দিতেছেন, আপনার একটা মকআপের ইয়াতে নিয়ে গেল, বা মকআপ ডিজাইনের মধ্যে মকআপ ট্রিতে তারা আপলোড দিয়ে রাখছে, ওইখানে আপনি যখন ডাউনলোডে ক্লিক করলেন, সোজা গুমরোডে নিয়ে গেল। তো এই একটা বিষয় আছে, অনেক ঝামেলা গুমরোডের বিষয়টা। গুমরোড কিন্তু আপনি ডিরেক্ট করতে পারবেন না। আবার ডিরেক্ট অনেক সময় আসে, যদি ওইখানের অডিয়েন্স ওইখান থেকেই সার্চ করে, ওইখান থেকেই বের করে, এই আর কি। কিন্তু গুম রোডে সবচাইতে হচ্ছে কি জানেন, গুম রোড হচ্ছে হলো কি আর কি প্যারালাল সেলিং করে। আপনার একটা হাইপার লিঙ্ক করা আছে কোনো একটা ডাউনলোড বাটনের মধ্যে, আপনি ডাউনলোডে ক্লিক করছেন, এটা সোজা গুম রোডে নিয়ে গেছে। তো ওইভাবে করা যায়। এটা আপনি বিহেন্স থেকেও করতে পারবেন। বিহেন্সে যেমন আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও আপলোডের সময় বলছিলাম যে আপনি চাইলে এখানের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। ধরেন বিহেন্সের মধ্যে আপনি আপলোড দিচ্ছেন, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে দেখেন, অ্যাসেট অ্যাটাচড, এখানের মধ্যে আপনার ওই লিঙ্কটা আপনি দিয়ে দিতে পারবেন। এই যে চুজ এ ফাইল দিয়ে আপনি এখানের মধ্যে চাইলে দিতে পারেন, অথবা লিঙ্কও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বিহেন্সের থ্রুতেও করতে পারবেন, তবে কয়জন যাবে, কয়জন পারচেস করবে, সেটা হচ্ছে দেখার বিষয়। পারচেসের বিষয়টা যখন আসে, তখনই হচ্ছে একটু প্রবলেম শুরু হয় আর কি, কারণ অনেকেই পারচেস করতে চায় না, এই আর কি। আচ্ছা, আমরা আজকে একটু ইজি টপিক নিয়ে কথা বলি, যে জিনিসটা আপনাদের জন্য বুঝতে ইজি হবে, আপনারা আগে থেকে জানেন। লাইক, আমরা কিন্তু কি বলে, ফ্লায়ার ডিজাইন দেখে আসছি, তাই না? ফ্লায়ার ডিজাইনের মধ্যে আমাদের কিছু একটা এক্সাক্ট মেজারমেন্ট ছিল। মেজারমেন্টটা কেমন ছিল, যে আমাদের হচ্ছে ব্লিড এরিয়া থাকবে 0.125, যেহেতু ইলাস্ট্রেটরের ডিজাইন। সেফটি মার্জিন থাকবে আমাদের কত, 3 রাখতে পারি, 0.3 রাখতে পারি। এখন এই যে 0.3 রাখছি কেন, ডিজাইনটা বড় এজন্য, তাই না? এখন ধরেন আমরা যদি আজকে একটু ব্যানার আর বিলবোর্ড ডিজাইন বা ব্যানার অ্যাড ডিজাইন নিয়ে যদি চিন্তা ভাবনা করি, একটা ব্যানার অ্যাডের মধ্যে একটা ব্যানার অ্যাডের সাইজ কত প্রকার হইতে পারে? ধরেন ব্যানার অ্যাড ডিজাইন লিখে সার্চ করি, একটু গুগলে ডিজাইন সাইজ লিখি, সাইজ লিখে যদি সার্চ দেই, এখানে দেখবেন একটা দুইটা সাইজ না, অনেক সাইজ আছে। যেমন এখানেই দেখেন, পিন্টারেস্ট একটা পোস্টের মধ্যে কতগুলো সাইজ দেয়া। ঠিক আছে? এতগুলো সাইজ দিয়ে এখন আপনি যে এতগুলো যে কাজ, এতগুলো সাইজের মধ্যে কি নিয়ে কাজ করবেন, আপনার ব্লিড এরিয়া কত থাকবে, সেফটি মার্জিন কত থাকবে, সেটা একটু মনে রাখা কষ্টকর, তাই না? একদম ইজি সেট আপ বলে দিই। আপনি হচ্ছে নর্মালি, এটা কি ওপেন হইতেছে, আচ্ছা যাই হোক, অন্য একটা ক্লাসে ছিল, যাই হোক। আপনি ধরেন একটা আর্টবোর্ড নিবেন, আর্টবোর্ড নিতে গিয়ে নিয়ে গেলেন। এখন আপনি দুই ওয়েতে করতে পারেন।
দুই ওয়েটা কিরকম? ধরেন আপনার ডিজাইনের সাইজ হচ্ছে ফিটে, ক্লায়েন্ট আপনাকে ফিটে দিছে, ধরেন ফিটে যদি যাই, ধরেন আমাদের হচ্ছে 15 ফিট হচ্ছে উইতে হবে, অ্যান্ড 10 ফিট হচ্ছে হাইটে হবে, বা 12 ফিট হচ্ছে হাইট হবে একটা ডিজাইনের, তাই না? 15 ফিট, 12 ফিট। তো আমরা যদি আর্টবোর্ড একটা নিয়ে নেই, এখন আমরা ব্লিড এরিয়া কত রাখবো? ব্লিড এরিয়া মিনিমাম রাখতে হবে 0.5, হাফ ফিট। আগে হাফ ফিট রাখতে হবে আপনার, কারণ আপনি যদি হাফ ফিট না রাখেন, 0.125 ইঞ্চ রাখেন, বা 0.125 ফিটও রাখেন, তাহলেও ওই ব্লিড এরিয়াটা অনেক ছোট হবে। আপনার যত বড় ডিজাইন তত বড় আপনার ব্লিড এরিয়া হবে, অ্যান্ড 0.5 ফিট মোর দ্যান এনাফ। ঠিক আছে? এখন এই যে আপনি যে 15 ফিট বাই 12 ফিট হিসাবে যে ডিজাইনটা করতেছেন, নর্মাল হিসাব বুঝেন, এতে করলে কি হবে? আপনার ডিজাইনের সাইজটা অনেক বড় হয়ে যাবে, আপনার ফাইলটা হেভি হয়ে যাবে, আপনার পিসি হ্যাং করতে পারে। ধরেন আপনি 8 জিবি র্যামেও যদি কাজ করতে চান, আপনার পিসি হ্যাং করবে, 16 জিবি তো মাঝে মধ্যে হ্যাং করে। তো তখন আমাদের করণীয় কি? আমরা তো হচ্ছে 15 ফিট বাই 12 ফিটেই ক্লায়েন্ট আমাকে বলে দিছে, এখন আমি কিভাবে কি করব? আপনি নর্মালি জিনিসটা সেমই রাখেন, জাস্ট ইঞ্চি করে দেন, 180 ইঞ্চি না, আপনি 15 উইতে রাখেন, 15 হাইটে রাখেন হচ্ছে 10। এন্ড এবার ব্লিড কত দিবেন আপনি? ব্লিড আপনি দিতে পারেন হচ্ছে হলো গিয়ে 1 ইঞ্চ দিতে, 1 ইঞ্চ দিলে আপনার ওই হিসাবে 1 ফিট হয়ে যায়, আপনি 0.5 দিয়ে দেন, 0.5 ইঞ্চ। ঠিক আছে? সব কিছু সেম রাখেন, জাস্ট হচ্ছে ইঞ্চি। এখন এতে করলে কি ব্যাপার হবে দেখেন, যখন আপনি ক্লায়েন্টকে ডেলিভারি করবেন, এটা লোকাল ইন্টারন্যাশনাল যেই হোক, এই ডিজাইনটাকেই তারা স্ট্রেচ করে, তারা তাদের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে তারা প্রিন্ট দিয়ে দিবে। কিন্তু আপনি যদি হচ্ছে ফিটে ডিজাইন করেন, তখন দেখা যাবে যে আপনার ডিজাইনটা এতটা হেভি হয়ে যাবে, ক্লায়েন্টকে সেন্ড করতে সমস্যা, অনেক সময় আপলোড নিবে না, অনেক সময় বারবার ক্যান্সেল হয়ে যাবে, আপনার পিসি হ্যাং করবে। সো বিলবোর্ড অ্যান্ড ব্যানারের ডিজাইনের সময় যদি বিশাল বড় ডিজাইন হয়, সেই ক্ষেত্রে ফার্স্ট আপনার কি করণীয়? আপনি ওই ফিটটাকেই কনভার্ট করে ইঞ্চিতে দিবেন। 15 ফিট বলছে আপনি 15 ইঞ্চি দিবেন, 10 ফিট বলছে আপনি 10 ইঞ্চি দিবেন, অ্যান্ড ব্লিড এরিয়া দিবেন হচ্ছে হাফ ইঞ্চি। ক্লিয়ার? দেন হচ্ছে আপনি ক্রিয়েট দেন। ক্রিয়েট দেওয়ার পরে দেখেন, এইখানের মধ্যে যে আমাদের আর্টবোর্ডটা, আমরা নর্মালি যে এখানের মধ্যে একটা শেপ নেই, 15 বাই 10, 10 ইঞ্চ, এটার আমি একটা কালার দিয়ে দিই। কালার দিলে আপনাদের জন্য হচ্ছে জিনিসটা বুঝতে একটু ইজি হবে। এটা কালার দিলাম, অ্যান্ড স্ট্রোকটা অফ করে দিই। ওকে, আমি অবজেক্ট থেকে পাতে যাই, অফসেট পাতে যাব। এখন আমি সেফটি মার্জিন কত নিব? সেফটি মার্জিন মাস্ট বি আপনাকে 1 ইঞ্চি নিতে হবে, মাস্ট বি 1 ইঞ্চ নিতে হবে। কেন 1 ইঞ্চ? আপনার যখন একটা বড় ডিজাইন হয়, আপনি যদি ছোট সেফটি মার্জিন নেন, 0.25ও নেন, আপনার কিন্তু ডিজাইনটা কাটা পড়তে পারে, বা আপনার লেখা কাটা পড়তে পারে। সো আপনি হচ্ছে 0.5ও নিতে পারেন চাইলে, অথবা 1 নিতে পারেন, বা 0.8 নেন, সমস্যা নেই। কিন্তু যত বড় ডিজাইন হবে তত বড় সেফটি মার্জিন হবে। ঠিক আছে? 0.8, জাস্ট ওকে দিয়ে দিই। এখন এখানের মধ্যে আমি নর্মালি হচ্ছে অন্য একটা কালার দিয়ে দিই। তো আমাদের এখানে কি বেরোলো? আমাদের হাফ 1 ইঞ্চ হচ্ছে সেফটি মার্জিন, অ্যান্ড আমরা হচ্ছে 0.8, সরি, হাফ 1 ইঞ্চ হচ্ছে আমাদের ব্লিড, আর 0.8 ইঞ্চ নিলাম কি আমরা হচ্ছে সেফটি মার্জিন। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই যে যত বড় ডিজাইন হবে সেফটি মার্জিন অ্যান্ড ব্লিড এরিয়াটা একটু বড় হবে। হয়তোবা ব্লিড এরিয়া এর থেকে বেশি দরকার নাই, কিন্তু সেফটি মার্জিনটা অ্যাডজাস্ট হবে, এটা আপনার ডিজাইনের উপর বেস করে। ঠিক আছে? অ্যান্ড ক্লায়েন্টকে অবশ্যই বলে দিবেন যে আমি এইভাবে এইভাবে করছি। সবসময় বলার দরকার নেই, যদি ক্লায়েন্ট জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে বলে দিবেন যে আমার সেফটি মার্জিন এত আছে, ব্লিড এরিয়া এত আছে। কারণ ক্লায়েন্টের কোয়ারি থাকতেই পারে যে আপনার ডিজাইনটা প্রিন্টে যাওয়ার পরে কাটবে কিনা, কাইটা যাবে কিনা, বা সেফটি মার্জিন কতটুকু কি আছে। ওকে, এই হলো গিয়ে ব্যাপার। এখন এটার অরিয়েন্টেশন, এটা ইয়াও হইতে পারে, ল্যান্ডস্কেপ মুডে আছে, ওটা পোর্ট্রেট মুডও হইতে পারে। এখন ব্যানার গুলো তো আপনারা তো অলরেডি রোডে ঘাটে দেখেনি, বিলবোর্ড ব্যানার গুলো যেগুলো, আমরা এই ব্যানার নিয়ে অ্যাকচুয়ালি কথা বলতেছিলাম। এন্ড এটার কালার মোডটা কি ছিল? সিএমওয়াই কে, এই যে দেখেন এখানে লেখাই আছে সিএমওয়াই কে প্রিভিউ, এটা সিএমওয়াই কে। তো আপনি যদি এখন ডিজিটাল ওয়েব ব্যানার বানান, ওয়েব ব্যানার বানালে আপনার তো ব্লিড এরিয়ার প্রয়োজন নাই, ফার্স্ট কথা।
দ্বিতীয়ত আপনার ডিজাইন হবে পিক্সেলে। অ্যান্ড থার্ড টক হচ্ছে আপনার সেফটি মার্জিনটা সেম ক্যাটাগরিতেই হবে, যেহেতু আপনার পিক্সেল হিসাবে চলে আসছে, পিক্সেলের মধ্যে আমরা কতটুকু সেফটি মার্জিন নিতে পারি, অতটুকু সেফটি মার্জিন তো আপনি দেখতেই পাইতেছেন যে এখানে কতটুকু নেওয়া হচ্ছে। সো ওইটা অ্যাডজাস্ট করে নেবেন ডিজাইনের উপর বেস করে। কোনো ফিক্স নাই সেফটি মার্জিনের বিষয়টা, বড় ডিজাইনের ক্ষেত্রে কোনো ফিক্স নেই। অ্যান্ড ওয়েবসাইট ব্যানারের মধ্যে আপনার ডানে বামে উপরে নিচে একটু গ্যাপ রেখেই ডিজাইন করতে হয়, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড আহামরি বেশি গ্যাপ রেখেন না, তাহলে আবার ঝামেলা। আমি যদি একটা ওয়েবসাইটে ব্যানার দেখাই, ধরে নেন আমি স্টার্টে গিয়ে ঢুকি, আমাদের হচ্ছে সবচেয়ে কমন কমন ওয়েবসাইট। এখানে দেখেন একটা ব্যানার, এখানে সেফটি মার্জিনটা খেয়াল করেন সে কতটুকু রাখছে। এখানে কতটুকু রাখছে দেখেন, কত বড় সেফটি মার্জিন সে রাখছে। এই শর্ত প্রযোজ্য সে সেফটি মার্জিনের বাইরে দিছে, ওইটা থাকলেও যা না থাকলেও তা, কিন্তু তার সেফটি মার্জিনটা খেয়াল করেন। প্রত্যেকটা ডিজাইনে সেফটি মার্জিন খেয়াল করেন, তার সেফটি মার্জিন কতটুক বেশি। সবাই সেফটি মার্জিন এন্ড ব্লিড এরিয়ার বিষয়টা ক্লিয়ার? কি ক্লিয়ার হয়েছেন নাকি হন নাই? রেসপন্স করেন। হ্যালো? আচ্ছা, সবাই একটু রেসপন্স করার ট্রাই করেন। শুধু তৌহিদ ভাই এন্ড হচ্ছে শারমিন আপুই হচ্ছে একটু রেসপন্স করতেছে, আর বাকিদের কোনো খবর নাই। আচ্ছা, তো আমরা যদি নর্মালি ব্যানার ডিজাইন করি, ব্যানার ডিজাইনের কোনো স্পেসিফিক রুল না, আপনার অবশ্যই একটা থাকতে হবে। আপনার কাছে একটা বর্ণনা দিবে, ডেসক্রিপশন দিবে, টাইটেল দিবে, কিছু একটা দিবে, দিতেই পারে। তো এটার উপর বেস করে করবেন। আমরা যদি এটার মধ্যে একটা করি, ফাইল থেকে প্লেসে যাই, আমাদের পুরোনো রিসোর্স দিয়ে আমরা করার ট্রাই করি। ধর আমরা এইটা দিয়েই করি, একটা ইমেজ দিয়েই করে ফেলি। অ্যান্ড ব্যানার বিলবোর্ড ডিজাইন খুব ইজি হয়, কারণ হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই তো হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দেয়। অ্যান্ড বেশিরভাগ সময় দেখা যায় যে একটা ছবি দিয়ে কাজগুলো কমপ্লিট করা যায়, ঠিক আছে? এই আর কি। আর একটু এটাকে বড় করতে পারি, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, সেফটি মার্জিন এখানে আছে, সো আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে সেফটি মার্জিনের মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল 5। ওকে, এবার আমরা কিছু নিয়ে আসি, না কিছু আনবো না। আমরা হচ্ছে যেটা করব, আমরা সেম সেম একটা এরিয়া নিলাম, করি। আর এখানের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট প্লেস করি। এটার কালারটাও হচ্ছে আমরা ব্ল্যাক করে দিব, ব্ল্যাক করে দিলাম। এখন কথা হতে পারে গ্রেডিয়েন্ট কালার আমি কেন ব্ল্যাক করলাম। একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে করতে যাই এখন, গ্রেডিয়েন্ট নিছি, কিভাবে নিছি? লাইনার গ্রেডিয়েন্ট থেকে আমি হচ্ছে বরাবর নিছি। ওকে, এন্ড এই পাশেরটার অপাসিটিটা হচ্ছে আমি জিরো করে দিই, জিরো, জিরো করে দিলাম। এটার পজিশনটা চেঞ্জ করে দিই এন্ড এটাকে আপ করে দিই, এখানে আপ করে, না এখানে আপ করে দিই, এখানে একটু করে দিই। আচ্ছা, এটা করার রিজন হচ্ছে আমি যেন এখানে একটা স্পেস পাই, এখানে আমি যেন একটা একটা সামান্য একটা স্পেস পাই আর একটা শ্যাডো ক্রিয়েট হয় আর কি। এই জন্য মূলত হচ্ছে এইভাবে গ্রেডিয়েন্টটা নেওয়া। এটা গেল। এবার আমি কিছু নিয়ে আসি, ফাইল, প্লেস, প্লেস থেকে নিচের দিকে যাই, ধরেন এটা তিনটা কালার নিয়ে আসি, তিনটা কালারের গাড়ি নিয়ে আসি, আর সাফারি কালার নিয়ে আসি, রেড কালারটা সাফারির মধ্যে পড়ে না। ওকে, এটা তো সেম সাইজই আছে, এটাকে হচ্ছে একটু অ্যাডজাস্ট করতে হবে। শিফট প্রেস করে ধরে এটাকে জাস্ট এটার সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিই। গুড, এবার এই তিনটাকে ধরে একটু ছোট করে দিই। আচ্ছা, এটা এখানে সেফটি মার্জিন বরাবর রাখি, অ্যান্ড রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট।
তিনটাকে ধরে নিচেদের মাঝখানে ডিস্ট্রিবিউট করে দেই, অ্যান্ড সেম অ্যালাইনমেন্টে রাখি। গেল। এখন এইখানের মধ্যে ইস্যুটা হচ্ছে দেখেন, এই জায়গার মধ্যে কিন্তু শ্যাডো নাই, তাই না? এখন আমরা শ্যাডো ক্রিয়েটটা কিভাবে করতে পারি? আমরা জাস্ট নর্মালি যেই কাজটা করা যাইতে পারে, শ্যাডো ক্রিয়েটের জন্য আমরা এখানে একটা হাফ বডি নিই। এখানে একটা হাফ বডি নিলাম, সেম এজ এই হাফ বডিটাকে ধরে এখানে নেই, ধরে এটার সাথে ধরে এটার সাইডে দিয়ে দিই হাফ বডিটাকে। ওকে। এটাকেও ধরে নিয়ে এসে এটার সাথে হাফ বডিটাকে এখানে দিয়ে দিই। ঠিক আছে। এটাকে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। এখানে একটা হাফ বডি আছে, অ্যান্ড এটা 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 আচ্ছা, এখানের মধ্যে কিছু ইয়ার ব্যাপার স্যাপার আছে। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সরি, এটা 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 রাইট ক্লিক, অ্যারেঞ্জ, বিং ইন ফন্ট। সো আমাদের হচ্ছে হাফ বডিটা এখানে চলে গেল। ভুল হয়ে গেল। সরি 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 সরি, আমাদের তো এখানে এখানেই দরকার। এটা okay। এখানে যে আমাদের হাফ বডি গুলো আছে, এই হাফ বডি গুলোকে আমরা নর্মালি, হাফ বডি বলতে হচ্ছে জাস্ট নর্মালি আমি একটা শেপ নিছিলাম আর কি। আমি এখান থেকে শেপটা কোথায় আছে, এই যে এখানে, এখানে আমি একটা শেপ নেই। এটা কেটে দিই, এটা লাগবে না। শেপটা নিলাম, এটাকে একটা সলিড কালার দিতে পারি। সলিড কালার দিলে কি ভালো হবে, নাকি হচ্ছে অন্যভাবে নিব? গ্রেডিয়েন্ট অন করি। একটা সেকেন্ড। কি ব্যাপার, ইয়াটা গেল কই? আচ্ছা, এগুলোকে আমি সলিড কালার দিয়ে নিই। সলিড কালার দিয়ে নিলে হয়তো বা জিনিসটা একটু বেটার হয় আর কি। উম, এখান থেকে আমরা যেটা করতে পারি, এটাকে একটা গ্রেডিয়েন্ট দিই, অ্যান্ড এটাকে ফ্লিপ করে দিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। এটা ইফেক্টটা কিভাবে যেন ভুলি গেলাম। নো, আগেরটাই ঠিক ছিল। আচ্ছা, এই ইফেক্ট গুলো না দিই। ইফেক্ট গুলো দিলে আরো ইয়া লাগতেছে, জঘন্য লাগতেছে। এর থেকে বেটার আমরা এটার স্পেসিং করে দিই, ওইটাই ভালো। তিনটার মাঝখানে স্পেস থাকুক, ওইটাই বেটার হবে। আচ্ছা, এটা একটু সেফটি মার্জিনে যাবে, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখানের মধ্যে টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটের মধ্যে আপনার লোগো তো পাবেনই, লোগোর ফন্ট ইউজ করতে পারেন। আমি এখানে নর্মালি ইম্প্যাক্ট ফন্টটা ইউজ করবো আর কি। ইম্প্যাক্ট, টেক্সটের কালার হবে হচ্ছে গিয়ে হোয়াইট। অ্যান্ড এখানে যদি হাবিজাবি কোনো ইয়া থাকে আর কি, ধরেন যে অফ রোড, অফ রোড ক্যাম্পিং,
ট্যাগ। দেখি এখানের মধ্যে কোনো একটা ইয়ে থাকে। আচ্ছা, এখান থেকে আমরা এতটুক নিই, সি, কন্ট্রোল ভি। এটার মধ্যে আমরা ইউজ করতে পারি হচ্ছে এটারই ফন্ট ইউজ করি, সমস্যা নেই। বিয়ন্ড দ্যাট, এটাকে কেটে দিই। এটার ফন্ট সাইজটা একটু ছোট হবে। এখানে একটা কাজ করতে পারেন, এই দুইটাকে ধরেন, ফিল্টারে যান, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডোতে যান। ড্রপ যাওয়ার পরে হালকা একটু ইয়া করে দিতে পারেন, হালকা একটু শ্যাডো দিতে পারেন। অপাসিটিটা রাখতে পারেন 70 পর্যন্ত। এটা আপনারা অবশ্যই ডিজাইনের সময় আপনাদের ইয়া মতন রাখবেন, অ্যাডজাস্ট মতন রাখবেন। এখানে হালকা একটা শ্যাডো, ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা, এখানের মধ্যে আমরা এই যে গ্রেডিয়েন্টারে নিয়ে একটু কাজ করি, তাইলে আমাদের হচ্ছে ইয়াটা একটু বেটার হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা একটা নতুন কিছু একটা ট্রাই করি। আমরা গ্রেডিয়েন্ট কালারটাকে ইয়েলো দিয়ে, যেহেতু প্রত্যেকটা ফ্লোরের নিচে ইয়া আছেই, কি বলে, প্রত্যেকটার ফ্লোরের নিচে তো অলরেডি কি বলে, প্রত্যেকটা ফ্লোরের নিচে শ্যাডো অলরেডি আছে। সো আমরা এখানের মধ্যে একটা অন্য একটা কোনো একটা ডেজার্ট টাইপের কিছু একটা দেওয়ার ট্রাই করি। ডেজার্টের কালারগুলো এইটা হইতে পারে, না এটা। আচ্ছা, এইটা দিই। ওকে, গেল। কি ব্যাপার, স্ক্রিনশট অফ হয়ে গেল কেন? আচ্ছা, মেবি ভুলবশত স্ক্রিনশটটা অফ হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস রেকর্ডিং দেখে নিয়েন। ওয়াজ মাহফিল হচ্ছে, তো সমস্যার কথা না। আচ্ছা, যাই হোক, প্রবলেম নেই। 15/10 নর্মালি, ওকে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, যে আমরা ক্লায়েন্টকে কি কি ফাইল ডেলিভারি করব, যদি আপনার ডেলিভারির জন্য হয়। আপনাদেরকে প্রথম ক্লাসে মনে হয় বলা হয়েছিল মেক ক্লিপিং বক্স। আচ্ছা, আমরা ক্লিপিং বক্স করে দিলাম। ওকে, একদম সিম্পল ভাবেই করছি, বেশি কিছু অ্যাড করি নাই, বেশি কিছু রাখি নাই, একদম সিম্পল ভাবে করা হয়েছে। ঠিক আছে। এন্ড আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্রাইট কালারে যদি মডিফাই করতে চান, তো আপনার ফটোশপে নিয়ে ফার্স্ট ইমেজটাতে কাজ করবেন, দেন আপনি এখানে নিয়ে কাজ করবেন। এই গেল হচ্ছে আমাদের বিলবোর্ড ডিজাইন। আমরা বিলবোর্ডের একটা মকআপ নিয়ে আসি। বিলবোর্ড ডিজাইন, সরি, বিলবোর্ড মকআপ। বিলবোর্ড মকআপে যাই, ইউএন ব্লাস্টে যাই, দেখি কোন মকআপটা আনা যায়। লার্জ সাইজ বিলবোর্ড মকআপ ধরেন, এটা একটা নামাই। আর কই আছে, আর কই আছে, আর কই আছে? পিডিএফ ফাইল দিবেন, এআই ফাইল দিবেন, ইপিএস ফাইল দিবেন। এখানে মাল্টিপল ফাইল দেয়া লাগে ক্লায়েন্টদেরকে। আচ্ছা, আচ্ছা, যাই হোক, একটা দুইটা মকআপ ডাউনলোড করি। এটা না, এটা করি, এটা দেখতে বেশি ভালো লাগবে। সো আমরা ডাউনলোডে ক্লিক করি। ডিরেক্ট ডাউনলোড হইলেই হয়, নাহলে হাইপার লিঙ্ক হলে সমস্যা। আচ্ছা, এটা বিহেন্সে পাঠিয়ে দিছে। ফ্রি ডাউনলোড, কন্টিনিউ। আগলি মকআপস, এই যে দেখেন গুম রোডে চলে গেছে। একটু আগে গুম রোড নিয়ে কথা বলতেছিলাম, এই যে হাইপার লিঙ্ক করা, ক্লিক করলাম, গুম রোডে চলে গেছে। সো দেখি গুম রোড থেকে কি হয়, ডাউনলোড হয় কি হয় না, কি করে। কত ডলার? জিরো। $0 পে। পে দেওয়া শেষ। গেট দিয়ে দেই। আচ্ছা, জিরো। গেট ইওর ইমেল অ্যাড্রেস, ওরে বাবা, ইমেল অ্যাড্রেসও দেওয়া লাগবে, দিলাম। এবার গেট দিয়ে দিই। হয়তো আমার মেইলে ইয়া যেতে পারে, প্রসেসিং তো আমার মেইলের মধ্যে যেতে পারে। এখন আমার মেইল জানি কোনটা। মাঝারুল ইসলাম, এই মেইল তো আমার এখানে নাই। হইল নিবাস।
আচ্ছা, এখান থেকে ডাউনলোড দিই, হয়েছে। ডাউনলোড হয়ে গেছে, কোনো সমস্যা নাই, নো টেনশন। ওকে, মকা ফাইলটা ওপেন করি। আউটার ক্লায়েন্টও ব্যানার প্রজেক্ট দেয়, লোকাল ক্লায়েন্টও ব্যানার প্রজেক্ট দেয়, কিন্তু লোকাল ক্লায়েন্টের কাজ করে আপনি অ্যাকচুয়ালি শান্তি পাবেন না ব্যানার ডিজাইনের ক্ষেত্রে। ওয়েব ওয়েব ব্যানারের কাজ আছে অনেক, কারণ হচ্ছে ওই যে যারা ইউআই ইউএক্স ডিজাইনার তাদের কিন্তু সবই করা লাগে। তো ওই হিসাবে দেখা যায় যে কাজ আছে, কিন্তু লোকাল ক্লায়েন্টের কাজ ভাই শান্তির না, আপনাকে যেই পরিমাণ ইয়া করবে, ঘুরাবে। সবচেয়ে কষ্ট লাগে হচ্ছে পেমেন্টের বিষয়গুলো। আরে ভাই দিচ্ছি, কালকে দিব না। প্রথম কয়দিন আপনি খুব সুন্দর পেমেন্ট পাবেন, পেমেন্ট নিয়ে আপনার বলবেন যে এর থেকে ভালো ক্লায়েন্ট আর হইতে পারে না। কিন্তু 2 দিন পরে আপনি বলবেন, আরে ভাই কি যে বিপদে পড়ে গেছি, ফাইসা গেছি পুরো। বুঝতে পারছেন? এই জন্য লোকাল ক্লায়েন্টের কাছ থেকে আমি 100 হাত দূরে। আমার লোকাল ক্লায়েন্টের কথা শুনলেই মনে করেন যে ভয় লাগে। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করেন, যে আমরা যখন এই যে সেফটি মার্জিন, কিন্তু এই যে দেখেন সেফটি মার্জিন এখান থেকে এখানে, ঠিক আছে। যদি রাইট ক্লিক করে একটু অ্যাডজাস্ট করার দেখি কই অ্যাডজাস্ট হয়। আচ্ছা, উপর নিচে অ্যাডজাস্ট হয় নাই, মাঝখান থেকে অ্যাডজাস্ট হয়। এই যে সেফটি মার্জিনের কারণে বাইচা গেল। কন্ট্রোল এস দেই, দেখি ওখানে কি হয়। এই যে উপরে দেখেন লেখাটা মিশে গেছে না। And আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে ইয়া করতে পারি। আচ্ছা, যদি এইভাবে না হয় একটু ছোট করে দেখি। ক্যানভাস দিয়ে দিই, ক্যানভাস একটু উপর নিচে আচ্ছা, এটাকে একটু নিচে নামা দিই, উপরে গ্যাপ থাকুক, সমস্যা নেই। কন্ট্রোল এস, এখানে গিয়ে দেখি। আচ্ছা, এবার মোটামুটি ঠিক আছে। এই হলো ব্যাপার। এখন আপনি যদি এখানে লাইটিং অ্যাডজাস্টমেন্ট করতে চান, এখানে দেখেন কতটুকু কি লাইটিং করবেন। এটা অফ করে দিলে তো পুরো শ্যাডোই চলে যায়। আচ্ছা, এইটা অফ করলে একটু ব্রাইটার, ঠিক আছে। আচ্ছা, এটা না, এটা না। ওকে, এখানের মধ্যে আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা একটা নিউ লেয়ার নিতে পারি, অ্যাডজাস্টমেন্টে যেতে পারি, ব্রাইটনেসে যেতে পারি, ব্রাইটনেসটাকে বাড়ায় দেই। অ্যান্ড এটাকে রাইট ক্লিক করে, সরি, এটাকে নিচে নিয়ে যান, রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তখন ব্রাইটনেসটা এটার মধ্যেই পড়বে। কন্ট্রাস্টটা বাড়াইতে পারেন, বা কন্ট্রাস্ট একটু অ্যাডজাস্ট করে দেন, ব্রাইটনেসটা একটু বাড়ায় দেন। নেন, উপরের লাইটের সাথে নিচের লাইটটা, লাইটিংটা ম্যাচ করলো। এখন নিচের গাড়িগুলো হচ্ছে শ্যাডোতে পড়ে গেছে, নেন এটা উঠায় দেন। আচ্ছা, এইটা উঠাইলে দেখা যায় যে হচ্ছে আপনার ইয়া থাকে না, এখান থেকে মাস্কিং এ যাই, দেখি এখানের মধ্যে ডেনসিটিটা একটু কমায় দেই। ওকে, এই তো, নেন মকআপটা প্লেস হয়ে গেল। এখন বিলবোর্ডের সাইজ নিয়ে বা ব্যানারের সাইজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওয়েব ব্যানারের মধ্যেও কিন্তু খুবই সিম্পল সিম্পল কাজ থাকে। যেমন আমি একটু আগে যেমন স্টারটেকের ওয়েবসাইটে গেলাম, স্টারটেকের ওয়েবসাইটে গেলেও কিন্তু আপনার হচ্ছে ওই যে ব্যানার বিলবোর্ডটা দেখবেন। এখন স্টারটেক ছাড়া আর কোন কোন জায়গাতে আপনি হচ্ছে বিলবোর্ড ব্যানারের ইয়াগুলা পাইতে পারেন? আপনি যদি ফাইবারেও যান, ফাইবারে গেলেও কিন্তু ব্যানার বিলবোর্ড আছে। নর্মালি যদি দেখাই, আমি যদি বাইং মুডে যাই, আমি যদি বাইং মুডে যাই, বাইং মুডে গেলে মাঝে মধ্যে দেখবেন যে এখানে উপর দিয়ে কিছু অ্যাডভার্টাইজমেন্ট আসে, কিছু কিছু অ্যাড আসে। তো ওগুলা কিন্তু ফাইবার নিজে থেকে ডিজাইন করায় তারপর হচ্ছে এখানের মধ্যে প্লেস করছে। তো ওই জিনিসগুলো ওয়েব ব্যানার, বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট আর এফ কমার্স ওয়েবসাইটের মধ্যে আপনি দেখবেন যে উপরে একটা ব্যানার থাকে, ওটা একটা সাইজ থাকে। আচ্ছা, ফেসবুক যে আমরা ইউজ করি, ফেসবুকের যে কাভার ফটো, এটাও কিন্তু একটা ব্যানার। ফেসবুকের পেজের কাভার ফটো, এটাও একটা ব্যানার। গ্রুপ কভার, এটাও একটা ব্যানার। তো ব্যানার বিলবোর্ড সবকিছু সেমই, কোনো জায়গায় ব্যানার, কোনো জায়গায় কাভার ফটো, সব সাইজ ডিজাইনগুলো সেমই থাকে, কারণ সাইজটা আপনি অলরেডি বের করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মেইন ইস্যুটা হচ্ছে আপনার সেফটি মার্জিনটা ফলো করতে হবে। অ্যান্ড ওইটা যদি ফলো না করেন, আপনার ডিজাইনের প্রবলেম হবে। আপনি যদি নর্মালি ফেসবুক কাভার ফটো সাইজ দেখেন, ফেসবুক কভার সাইজ, এই যে ফেসবুকের যে কাভার ফটো, এটার একটা সাইজ দেখেন।
এটার সাইজটা কিভাবে দেয়, যেহেতু 8 জিবি কালার মোডের ডিজাইন, এটার হাইট হচ্ছে 360 পিক্সেল অ্যান্ড উইথ হচ্ছে 820 পিক্সেল। এখন আপনি কমপ্লিট ডিজাইন এই সাইজেই করছেন, কিন্তু আপনার সেফটি মার্জিনটা কত হইতে হবে? আপনার সেফটি মার্জিন আর কি আপনার ভিতরের যে ডিজাইনটা, সবগুলো ডিজাইন থাকতে হবে কিসের মধ্যে দেখেন, আপনার উপর থেকে টোটাল 48 পিক্সেল মাইনাস হবে কত থেকে, 360 থেকে 48 পিক্সেল মাইনাস হবে, অ্যান্ড উইথ থেকে হচ্ছে আপনার মাইনাস হবে কত, 180 পিক্সেল। অ্যান্ড এইটা হচ্ছে আপনার সেফ জোন। এই ডিজাইনটা ফলো করে আপনার ফেসবুকে কাভার ফটো বলেন বা যাই বলেন ডিজাইন করতে হবে। এখন এই ভিতরেরটা কিসের জন্য, মোবাইল ডিভাইসের জন্য, আর উপরেরটা পুরোটা কি ডেস্কটপ ডিভাইসের জন্য। এখন আপনি যখন এইখানের মধ্যে মোবাইল ডিভাইসের জন্য ডিজাইন করতেছেন, তখন আপনার আরো সেফটি মার্জিন রাখতে হবে, যাতে করে আপনার কোনো লোগো যাতে কাটা না পড়ে মোবাইল ডিভাইসের মধ্যে। তার মানে আপনার সাইজটা হইতেছে বড়, কিন্তু ডিজাইনটা হইতেছে কি একদম মাঝখানে, ছোট্ট একটা এরিয়া নিয়ে। কথা বুঝতে পারছেন ব্যানার বিলবোর্ড নিয়ে সবকিছু? ওকে, এই গেল ব্যাপার। তারপরে হচ্ছে যে আমরা যদি একটু দেখি, ইয়াতে যাই একটু, কই গেল আপনাদের ইয়া, কোর্স আউটলাইন। আচ্ছা, ব্যানার অ্যান্ড বিলবোর্ড ডিজাইনের বিষয়টা এরকমই, এতটুকুই। এখন আপনারা যখন হচ্ছে অ্যাকচুয়ালি ক্লায়েন্টের ডেসক্রিপশন গুলো পাবেন, তখন হচ্ছে মূলত আপনারা নিজেদেরকে আরেকটু ইয়া করতে পারবেন আর কি, রিলেট করতে পারবেন যে কিভাবে করলে জিনিসগুলো ভালো হবে। কারণ ব্যানার বিলবোর্ড অ্যাড ডিজাইন এগুলো হচ্ছে রিয়েল প্রজেক্ট না পাইলে অ্যাকচুয়ালি বোঝা মুশকিল যে কিভাবে করলে ভালো হবে। সো এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি হয়তো বা চ্যাট জিপিটি থেকে একটা ডেসক্রিপশন বড় করতে পারেন যে আমি একটা প্র্যাকটিস করতে চাচ্ছি ব্যানার অ্যাড ডিজাইন, সো আমাকে ক্লায়েন্টের মতন করে একটা ডেসক্রিপশন দিতে বললেই সে দিয়ে দিবে। তখন আপনি ওইটা প্র্যাকটিস করলেন এন্ড ওইটা আপনি পোর্টফোলিওতে অ্যাটাচ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আরো একটা বিষয় বলে দেই। এখানে একটা ডিজাইন আছে দেখেন, র্যাক কার্ড ডিজাইন। এটা একটু বলে দেই, আজকে আমাদের হাতে টাইম আছে, আমরা আজকে এই র্যাক কার্ডের সম্বন্ধে বলে দেই। রিজন হচ্ছে আপনাদের দুইটা ক্লাস আরো অ্যাড হবে এখানের মধ্যে। দুইটা ক্লাস কি কি অ্যাড হবে, একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু টি শার্ট ডিজাইন নাই। আপনাদের কিন্তু টি শার্ট ডিজাইনের কোনো মডিউল এখানে নাই, সো টি শার্ট ডিজাইনটা এখানে অ্যাড হবে। আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে প্যাকেজিং ডিজাইন। ঠিক আছে, এই দুইটা জিনিস একটু ইম্পর্টেন্ট, কিন্তু এই দুইটা জিনিস আপনাদের মডিউলে নাই। সো যেহেতু মডিউলে নাই, যেগুলো হচ্ছে কমন বিষয় সেগুলো একটু শেষ করে দিই, তাহলে আমাদের ওই ইম্পর্টেন্ট পার্টগুলো সামনে আমরা ক্লাসগুলো পাবো আর কি। ঠিক আছে, সো র্যাক কার্ড ডিজাইনের মধ্যে অ্যাকচুয়ালি বিশেষ কিছুই নাই। র্যাক কার্ড কি সেটা আগে জানার বিষয়। আপনারা যে ট্রাইফল বুশিয়ার করছেন না, ট্রাইফল বুশিয়ার বা ট্রাইফল ফ্লায়ার করছেন না, যদি দেখাই, ট্রাইফল ফ্লায়ারই দেই, একই কথা। আচ্ছা, এই যে তিনটা ভাঁজের যে ফ্লায়ার গুলো, এটা তো করছেন, করে আসছেন। এখন এইখানের মধ্যে এই যে একটা পার্ট, যদি কোনো ডিজাইন এমন হয় যে শুধু একটা পার্ট হবে, পিছনে কোনো ডিজাইন নেই, শুধু একটা আর কি, 3 ভাঁজের 1 ভাগ আর কি, 3 ভাগের 1 ভাগ শুধু আপনার ডিজাইন, ওইটা হইতেছে র্যাক কার্ড। ওই র্যাক কার্ড গুলো আপনার কই পাবেন, ব্যাংকে পাবেন, ইউনিভার্সিটিতে পাবেন, স্কুলে পাবেন। এটা একটা এক্সাম্পল দেখা দেই। র্যাক কার্ড ডিজাইন, র্যাক কার্ড ডিজাইন গুলো দেখেন এক্সাক্ট এগুলা। এন্ড এগুলা দেখবেন ব্যাংকের এটিএম বুথের মধ্যে বা ব্যাংকের ভিতরে এইভাবে থাকে, সাজানো থাকে, কিছু কার্ড হোল্ডারের মধ্যে এইভাবে সাজানো থাকে। And এগুলো একটু ছোট ছোট হয়। ঠিক আছে, এখন এটার সাইজও এদিক ওদিক হইতে পারে। আপনারা যে হচ্ছে ইয়া কি বলে, বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে অফার দেখেন না, এক্স শেপের কিছু হ্যাঙ্গারের মধ্যে লাগায় রাখছে, তো ওইটাও র্যাক কার্ডের মতনই, কিন্তু ওইটাও আবার ব্যানার আর কি। গ্রাফিক ডিজাইনের মধ্যে যখন আপনি এইসব জিনিসের দিকে যাবেন, তখন বিষয়গুলো একটু কনফিউজিং। আপনার ফ্লায়ার বসিয়ার একই জিনিস, নাম আলাদা। তারপর হচ্ছে র্যাক কার্ড ডিজাইন অ্যান্ড ব্যানার বিলবোর্ড একই জিনিস, কিন্তু একটু ভিন্ন। এখন ছোট হইলে র্যাক কার্ড, বড় হইলে ব্যানার। যখন আপনার ছোট কার্ড, আপনি হচ্ছে এটাকে ইয়া করতেছেন, কি বলে, আপনি হচ্ছে একটা ডেস্কের উপরে প্লেস করে রাখতেছেন, তখন এটা হয়ে যেতেছে র্যাক কার্ড। যখন আপনি এক্স শেপের হ্যাঙ্গারে প্লেস করতেছেন, যদি এক্স শেপ হ্যাঙ্গার কোনটা দেখাই, এক্স ব্যানার স্ট্যান্ড, এই যে এই টাইপের গুলোতে যখন ইয়া করে, তখন এটা হয়ে যায় কি, ব্যানার। কিন্তু সেম সাইজেও যদি আপনি এটা ইয়া করেন, একই রকম কিন্তু দেখতে প্রায় একই রকমেরই কাজ, এটা কি হয়ে গেল, র্যাক কার্ড।
তো নামের কিছু পার্থক্য থাকে, সো এগুলাতে কনফিউশন আসতে পারে, সো কনফিউজ হওয়া যাবে না, আগে থেকেই বলে দিলাম। একটু মাইন্ডসেট ক্লিয়ার রাখবেন। দেখেন আমরা সার্চ করছি র্যাক কার্ড, এখানের মধ্যে আসছে হলো গিয়ে ইয়ার ডিজাইন, এই যে এক্সটেন্ডেড ডিজাইন আসছে। এখানেও সেম দেখেন এক্সটেন্ডেড ডিজাইন আসছে, উপরে নিচে এক্সটেন্ডেড ইয়া আছে, হোল্ডার আছে। যাই হোক, তো এটার সাইজটা কিভাবে নেবেন? ভেরি ইজি। আপনি ফাইল থেকে নিউয়ে যাবেন। নিউয়ে যাওয়ার পরে ধরুন আপনি প্রিন্টে গেলেন। প্রিন্টে যাওয়ার পরে A4 সাইজ নিলেন, এটাকে ল্যান্ডস্কেপ মোডে কনভার্ট করলেন। ঠিক আছে, এখান থেকে ইঞ্চিতে চলে যান। এটাকে জাস্ট ডিভাইডেড বাই 3, অ্যান্ড নিচেরটাকে হচ্ছে ডিভাইডেড বাই 3 করে দেন। করে দিয়ে জাস্ট ক্রিয়েট দিয়ে দেন। কি হলো, আমরা তো ল্যান্ডস্কেপ মোডে না পোর্ট্রেট মোডে চাইছিলাম। আচ্ছা সরি, ফাইল থেকে নিয়ে যাই, আমরা ডিভাইডেড বাই 3 দেওয়ার পর এটাকে আবার পোর্ট্রেট মোড করে দিবেন, তাহলে এটা লম্বা চলে আসবে। জাস্ট ক্রিয়েট দিয়ে দেন। এইটা তো সাইজ না রে ভাই, কি হইতেছে? প্রিন্টে যাব, প্রিন্টে যাওয়ার পরে A4 সাইজ, থাকুক। না না, না, ইঞ্চি। আমাদের ল্যান্ডস্কেপ মোড হবে, এটা হবে হচ্ছে ডিভাইডেড বাই 3, এটাও হবে ডিভাইডেড বাই 3। এটা এইভাবে হবে, ওরিয়েন্টেশনটা লং হবে। জাস্ট ক্রিয়েট। আচ্ছা, এটা এতটুক হইলো, তাহলে আমি যদি ফাইল থেকে নিয়ে গিয়ে A4 সাইজে একটা নিয়ে দেখি, সাইজটা আমার কাছে কেন যেন একটু চ্যাপ্টা মনে হইতেছে। A4, এখানে যাই, ইঞ্চি, জাস্ট ক্রিয়েট। অবজেক্ট পাথ, স্প্লিট ইনটু গ্রিড, নাম্বার অফ কলাম 3। আচ্ছা, তাহলে এইখানে আমরা কি প্রবলেমটা ক্রিয়েট করছি, যার কারণে এটা এরকম হইলো? আমরা ফাইল থেকে নিউয়ে যাই। নিউয়ে যাওয়ার পরে A4 সাইজ আছে থাকুক, ল্যান্ডস্কেপ মোড আছে থাকুক, এটাকে হচ্ছে ডিভাইডেড বাই 3 দেই, হাইটও হবে ডিভাইডেড বাই, ও এক সেকেন্ড, এক সেকেন্ড, আমাদের হাইট তো চেঞ্জ হবে না, আমাদের হচ্ছে উইডথটা চেঞ্জ হবে। এই জন্যই তো ভেজালটা লাগছে, ক্রিয়েট দিয়ে দিই। এই যে এইবার ঠিক আছে, ভুলটা ওই জায়গায় হয়েছে। আচ্ছা, এই যে তিন ভাগের এক ভাগ যে নিলাম না, এটাই হচ্ছে আমাদের র্যাক কার্ডের সাইজ। তো এখানে ব্লিড এরিয়াটা নেওয়া হয় নাই, ব্লিড এরিয়া কত হবে? 0.125। আপনি এখানের মধ্যে ইয়া নেন, আর্টবোর্ড নেন, আর্টবোর্ড নিছেন। আর্টবোর্ড নেওয়ার পর এটার মধ্যে শেপ নিছেন। এখানে আপনি যে কোনো একটা সলিড কালার দিতে পারেন। ধরেন আমি সলিড কালার দিয়ে দিই হচ্ছে উম, এখান থেকেই কিছু কালেক্ট করি। ধরেন এই ডিজাইনটারে আমরা র্যাক কার্ডে কনভার্ট করব। এই ডিজাইনটা আমরা র্যাক কার্ডে যদি কনভার্ট করি, রিলিজ ক্লিপিং মার্কস দেই, আমাদের তো সবগুলো দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট এই পার্টটুকু নেই। ডিজাইনটাকে একটু ছোট করতে পারি, সরি ছবিটাকে ছোট করতে পারি। আমাদের গাড়িটা নেওয়ার দরকার নেই, আমাদের এতটুকু হইলেই হবে। এখানের মধ্যে আমরা জাস্ট ছোট্ট একটা শেপ নেই, অথবা রাইট ক্লিক, সেন্ড টু ব্যাক, এটাকে ধরে ক্লিপিং মার্কস করে দিই। আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি হইলো। এটার উপরে আমরা হচ্ছে এই ইয়াগুলোকে সাজাই। এখানে আমরা ইয়া নিয়ে নিই, উপরের একটা শেপ অনুযায়ী একটা শেপ নিয়ে নিলাম। এটার আমরা সেম কাজটাই করবো, এই যে এইখানে যেই কাজটা করছি, এটাকে ধরি, আমরা এটার মতন করে নেই, অ্যান্ড গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা, অ্যাঙ্গেল চেঞ্জ, কন্ট্রোল C, কন্ট্রোল F, এটাকে একটু সাইডে নিয়ে রাখি। এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই কমপ্লিটলি। ব্ল্যাক কালার করে ট্রান্সপারেন্সি থেকে আমরা যদি এখানে অপাসিটিটা কমায় দিই and এটাকে মাল্টিপ্লাই করে দেই, অপাসিটি একদম কম, দেন এইটা
এটা করলাম, এইটার ইয়াটা একটু অ্যাডজাস্ট করে দিয়ে নিচের দিকে থাকলো। এবার এখানের মধ্যে করণীয় কি, এই যে লেখাগুলো আছে, আচ্ছা এগুলা এগুলো একটু উপরে আসবে। এই লেখা দুইটা, রাইট ক্লিক, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট, এই দুটো উপরে চলে আসছে, দুইটাকে ছোট করেন। আমি কিন্তু এখানে সেফটি মার্জিন নেই নাই, এটা কিন্তু একটা ভুল হয়েছে যে আমি সেফটি মার্জিন নেই নাই। তো সেফটি মার্জিনের জন্য আমি অল্টার প্রেস করে একটা কপি করে নিলাম, সলিড করে নিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখানে মাইনাস হবে হচ্ছে কত, 0.125, সরি 0.3 দিতে পারেন, 0.3। জাস্ট ওকে দিয়ে দেন, কন্ট্রোল 5 দিয়ে দেন, এটাকে ধরে কন্ট্রোল 5 দিয়ে এটাকে আমরা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করে দিই। শেষ, আমাদের সেফটি মার্জিনও হয়ে গেল। এন্ড একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আন্দাজের উপর একটা ইয়া নিছি, কিন্তু আমার কিন্তু সেফটি মার্জিনটা ঠিক আছে। আপনাদেরও করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, এখানে গেল। এখানের মধ্যে সেম জিনিস, সেম ভাবেই আমরা হচ্ছে এটাকে ইয়া করি, অ্যারেঞ্জ বিং ইন ফন্ট। এটা না, এটা সাফারি কালার তো, এটা দেখতে বেশি ইয়া লাগবে। হুম, চাকাটা পর্যন্ত ফোকাস রাখি, চাকাটা পর্যন্ত ফোকাস রাখি এটা। উম, কতটুকু রাখা যায়, আচ্ছা চাকাটা পর্যন্তই রাখি। And এখানের মধ্যে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু, সরি ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। আচ্ছা তিনটা গাড়ি জটলা পাকায় দিছি। আচ্ছা জটলা পাকানোর পর আগে একটু ক্লিপিং মার্কস করে দেখানি যে কি কেমন লাগতেছে, তারপরে যা করার করবো, না সমস্যা নেই। মেক ক্লিপিং মার্কস, নট ব্যাড, কিন্তু আমি যদি হচ্ছে এখানের মধ্যে আচ্ছা একটা জিনিস পাইছি, এটার একটু সাইডে আনি, আচ্ছা, এটাকে সাইডে আনি, এটাকে একটু নিচে আনি, এটার একটু, এটা রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এটা রিফ্লেক্ট করলাম কেন, না এটা ঠিকই আছে, আগের পজিশনই ভালো আছে। ওকে, এইটার পিছনে একটা ইয়া করা যেতে পারে, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো কালারটা দিয়ে দেন হচ্ছে সাদা কালার, সাদা কালার দিয়ে এটার অপাসিটি করে দেন 100, বুঝার স্বার্থে। মাল্টিপ্লায়ের জায়গায় রাখেন নর্মাল। নর্মাল কেন রাখলাম, আমার পজিশনটা বোঝার জন্য, যে আমি যেখানে প্লেস করতেছি, যে আমার যাতে বোঝা যায় আর কি। ওকে, ব্লাডটা হচ্ছে একটু ইয়া করে দেন, 0.125 রাখেন, অ্যান্ড অপাসিটিটা হচ্ছে কমায় দেন। এবার এটা আপনি মাল্টিপ্লাই করেন যা ইচ্ছা করেন, সমস্যা নেই, তো কালোটা দিয়ে দেখতে পারি। আচ্ছা অপাসিটিটা একটু কমায় দিই, অ্যান্ড 0.125 তো, 0.125 মাচ বেটার। শ্যাডোটা একটু বাড়ায় দিই, ওকে দিয়ে দিই।
সেম শ্যাডো এটা তো দেই, ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। এটা আবার একটু অ্যাক্সেসটা একটু উপর দিকে উঠা দিই। অপাসিটিটা হালকা একটু কমায় দিই। অ্যাক্সেসটা একটু কমবে। ওকে, এই তো এখানে একটা শ্যাডো টাইপের একটা ইফেক্ট পড়ছে। তো এটা আমরা একটু সেভ করে দেখি। এটার মকআপ তো অ্যাকচুয়ালি, মকআপ না পেলেও সমস্যা নাই, আমরা এটার ইয়া করে দেখবো, না সমস্যা নেই। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেখুন একটা নাম দিয়ে ইউজ আর্টবোর্ড দিয়ে আমরা জাস্ট এক্সপোর্ট করে দিই। ওকে, আমাদের সেভ করা ডান। আমরা এবার আরেকটা, ধরেন এটার এক্স বোর্ডও আপনি হিসাব করতে পারেন, অথবা এক্স ব্যানারও হিসাব করতে পারেন, আপনি ডিরেক্ট লং মকআপও হিসাব করতে পারেন, যেইভাবে ইচ্ছা করেন সমস্যা নেই। আমরা দুইভাবে প্লেস করতে পারি। এই একটা আছে অ্যাডভার্টাইজ বিলবোর্ড, এটা না, এটা বেশি চিকন হয়ে যাবে। ভাইয়া আসসালামু আলাইকুম। জি জি ভাই ভাইয়া বলেন। ইয়া বুঝতে কথা ছিল, এখানে র্যাক ডিজাইনটা কি আমরা অ্যাড হিসেবে ইউজ করতে পারবো? হ্যাঁ, এটা অ্যাড ডিজাইনও, এটা অ্যাড ডিজাইনও, কিন্তু এটা হচ্ছে কি জানেন, হার্ড কপি, অ্যাডের হার্ড কপি। আর আমরা বিগত দিনে যা অ্যাড দেখছি বা সোশ্যাল মিডিয়া পোস্টের সময় যে অ্যাডের কথা শুনছি, সেগুলো হচ্ছে কি ওয়েবসাইটের জন্য, সেটা ওদের একটা ফিক্সড রেশিও থাকে, কিন্তু এইটার রেশিওটা একটু অন্য, একটু ভিন্ন। এটা আপনি অ্যাডভার্টাইজ হিসেবে ইউজ করতে পারেন, কিন্তু এটা হচ্ছে হার্ড কপি অ্যাডভার্টাইজমেন্টের। লাইক আপনার এটা পেপারও প্রিন্ট হইতে পারে, আপনার ফ্যাব্রিকেও প্রিন্ট হইতে পারে, এই আর কি। এটা হচ্ছে র্যাক কার্ডের ইয়া পাইলাম। উম, যেটা দরকার ছিল সেটাই পাইলাম না, সেটাই পাইলাম না। ধরেন যে এক্স ব্যানার মকআপ দেখি। ওকে, এখানে একটা পাইছি। আচ্ছা, আমরা মাল্টিপল জায়গায় প্লেস করেই দেখি একটা জিনিস কত ভাবে প্লেস করা যাইতে পারে। আচ্ছা, কোনো ক্লায়েন্ট যদি র্যাক কার্ডের পিছনে বলে যে আমার ব্যাক সাইডও আছে, তাহলে ব্যাক সাইডও ডিজাইন করে দিবেন, তখন তার নতুন করে কিছু বলার নাই। সব সেম রুলস, ঠিক আছে। আর এই যে এই টাইপের মকআপ গুলোরে বলে হচ্ছে লার্জার দ্যান লাইফ, বুঝছেন। আপনার মেইন প্রজেক্টটাই হচ্ছে অনেক বড়, বড় করে প্রেজেন্ট করে। সমস্যা নেই, করতে করতে শিখা যাবে। ডিজাইন বলতো ঠিক আছে, ডাউনলোডের অপশন কই? গ্রাফিক ফাইল লোডিং, লোডিং হল, ওই যে হইতেছে। তো আমরা এখান থেকে এবার এটারে ডাউনলোড ট্রাই করি। ঠিক, ডাউনলোড হয়েছে? হয় নাই। না হইলে নাই, আমরা এখান থেকে দেখে অন্য একটা যেটা আছে আমরা ডাউনলোড করার ট্রাই করতে থাকি। এইখান থেকে হয়ে যাবে তাড়াতাড়ি। আমরা এটা তিন ভাবেই মক আপ করি, সমস্যা নেই। দুইটা হইলো, এবার এটা বাকি। এমডি ফ্রি, ফ্লায়ার, মক আপ, হোয়াট এভার। আচ্ছা, আমরা এটা ফাইলে ইয়া করি। সবার অপশন, এক্সটেন্ডটা ওপেন হোক। মেবি ওপেন হয়ে গেছে নাকি? আচ্ছা, এটা ওপেন হয়েছে, সমস্যা নাই, এর পরেরটা ওপেন করি।
আরে তুই আউটার বিল্ডিং আর ইয়াটা হইলেই হবে, আমাদের র্যাক কার্ডের দরকার নেই। র্যাক কার্ডের ইয়াটা দরকার নেই, এটাতে আগে করি। আমরা এটাতে ডবল ক্লিক করব, করার পরে আমরা ফাইল, ফাইল থেকে হচ্ছে, দেন এখানে ব্যাপার আছে, সব উপরে যাই। ফাইল থেকে হচ্ছে প্লেস, এটাকে নিয়ে আসি। আচ্ছা, আমাদের দুই সাইডে ডিজাইনটা মিসিং আছে, সমস্যা নেই, কন্ট্রোল এস দিই, দেখি কি হয়। চ্যাপ্টার হয়ে গেল কেন? চ্যাপ্টার যদি হয়ে যায়, আমরা হচ্ছে এটারে কি করতে পারি, ওয়ার্পে যাই, রাইট ক্লিক করে, আচ্ছা, কন্ট্রোল কন্ট্রোল টি, এটাকে রাস্টারাইজ করে ফেলি। কন্ট্রোল টি, ফ্রি ট্রান্সফর্ম, এটা যেভাবে ছিল আমরা সেভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিই, দেখি এটা কি আলটিমেটলি কি এটার সাইজ অনুযায়ী হয় কিনা। কন্ট্রোল এস দিয়ে দিই, দেখি। আচ্ছা, ফাইনালি হইছে। ওর সাইজ মতন দিলাম, সুন্দর মতন দিলাম, হইলো না, কিন্তু এই ধানের মধ্যে গিয়ে ঠিকঠাক মতন হয়েছে। আচ্ছা, এটা গেল গিয়ে ব্যানার একটা। তারপর এইখানে এটা কি, এটা হচ্ছে আপনার ইয়া, এই লেয়ারটাকে হাইড করে দেন। আমরা হচ্ছে মকআপে ওপেন করে এফএক্স ব্যানার, ব্যানারে ক্লিক করি, এই যে এখান থেকে আমরা ব্যানারটা চেঞ্জ করব। ফাইল থেকে প্লেস ইমবেডেড, ইমেজটা নিয়ে আসি, সুন্দর মতন অ্যাডজাস্ট হয়ে গেছে। কন্ট্রোল এস দিয়ে দেন। আচ্ছা দেখেন, এখানে যে সুন্দর মতন অ্যাডজাস্ট হলো, এতেই কিন্তু বুঝতে পারছেন যে আপনার র্যাক কাট ডিজাইন আর এক্স স্ট্যান্ডের যে ব্যানারগুলা সেম জিনিস। একটা যখন আপনার কার্ডে প্রিন্ট হচ্ছে তখন এটা হইতেছে র্যাক কাট, যখন আপনার ব্যানার হিসেবে দাঁড় দাঁড় করানো হবে তখন এটা হইতেছে ব্যানার। কারো কোনো কনফিউশন আছে এই জিনিসগুলো নিয়ে? আচ্ছা, এখানের মধ্যে এফএক্সটা অফ করে দিলাম, এফএক্সটা অফ করে দিলে এটার কালারটা ঠিকঠাক চলে আসতেছে। ইনফরমেশন অফ করে দেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিয়ে আহ, এই প্যানেলটাকে হচ্ছে ধরতে পারেন, এই যে এই প্যানেলটাকে ধরতে পারেন। এটাকে কন্ট্রোল কন্ট্রোল না রেখে এটাকে হচ্ছে জাস্ট আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন করে দেন, শিফট প্রেস করে এটা আর্টবোর্ডের সেন্টারে অ্যালাইন হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এটা একদম সেন্টারেই আছে, সমস্যা নেই। এবার আপনি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যা ইচ্ছা তা আনেন, কোনো প্রবলেম নেই। এই তো, সবাই তাহলে ক্লিয়ার বিষয়গুলো? তৌহিদ ভাই শুধু রেসপন্স করলেন, নাসরিন সুলতান আপু রেসপন্স করলেন, ওকে। তো এই তো, এই দুইটা জিনিস একটু ইয়া রাখবেন। আর যদি এগুলার কাজের সম্বন্ধে একটু ধারণা দিতে যাই, যে র্যাক কাট ডিজাইন, র্যাক কাট ডিজাইন স্পেসিফিকলি আপনি পাবেন না। আপনার হচ্ছে ব্যানার লিখে সার্চ দেন, ম্যাক্সিমাম টাইম আপনি ওয়েব ব্যানার পাইতে পারেন, এনি সাইজ ব্যানার সে দিয়ে রাখছে। তারপরে হচ্ছে এটা কি, আই উইল বি ইউর পারফেক্ট ইউটিউব ব্যানার আর্ট, আচ্ছা এটা হচ্ছে ইউটিউবের ব্যানার। আমাদের ইউটিউব চ্যানেলে যে ব্যানার গুলো থাকে, এই যে দেখেন এখানের মধ্যে রোল আপ ব্যানার দিয়ে রাখছে, এখানেও রোল আপ ব্যানার, ব্যানারের কিন্তু কাজ আছে, কাজ যে নাই তা না, না হইলে তারা ওই যে লেভেল টুল টপ রেটেড এন্ড এত অর্ডার পাইতো না। ব্যানারেরও কাজ আছে। সো বিলবোর্ড আছে। এবার র্যাক কার্ড সার্চ করে দেখি, কি বলেন? আরে র্যাক কার্ড সার্চ করে দেখি, র্যাক কার্ড সার্চ করলে, আচ্ছা এখানে দেখেন আরেকটা অন্য রকমের র্যাক কার্ড দেখাইলো। এই যে বিভিন্ন হোটেল রুমের মধ্যে যে আম, দরজার হাতলের মধ্যে যে কার্ডটা লাগায়, ওইটাও একটা র্যাক কার্ড। ওটা একটা র্যাক কার্ড, আপনি ডিজাইনের কাজ ডিজাইন করবেন, কিন্তু এখানের মধ্যে হোলের একটা ডেস্টিনেশন দেয়া থাকবে। ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে দরজার শেপটা এরকম হইতে পারে, তো তখন আপনার এই জায়গাটা জাস্ট মার্ক করে দিবেন আর কি, ওইটা ওরা কেটে নিবে, ওদের ডাইস আছে কেটে নিবে, অথবা আপনি এই এরিয়াটা ব্ল্যাঙ্ক রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এই যে কি বলে এটাকে, ডোর হ্যাঙ্গার প্লাস হচ্ছে র্যাক কার্ড, রেস্টুরেন্টের ইয়া,
এগুলো হইতে পারে, এগুলো আপনারা চাইলে গিগ দিতে পারেন ব্যানারের সাথে অ্যাড করে। এমন ভাবে একটা ফ্লায়ার, বুশিয়ার, ব্যানারের গিগ ফাইবারের মধ্যে আপনার পোস্ট করতে পারেন যেটার মধ্যে আপনার সবকিছু কাভার আপ হচ্ছে, যাতে ক্লায়েন্ট এক ছাদের নিচেই সবকিছু পায়। সবচেয়ে বেটার হয় আপনি যদি ফেস ক্যামে কোনো ভিডিও দিয়ে ক্লায়েন্টকে বুঝান যে আমার কাছে এই ব্যানার বা যত ধরনের ব্যানার হয়, যত ধরনের ইয়ে হয়, সব আমি দিতে পারবো। এই হচ্ছে গিয়ে ব্যানার অ্যান্ড র্যাক কার্ড অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে? কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন, যদিও সবার মাইকটা অন আছে। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া র্যাক কাটের ক্ষেত্রে ক্লায়েন্টও কি সেম ফুট ফিটের মধ্যে দিবে আমাদেরকে হিসেবে? ক্লায়েন্ট হয়তো বা আপনাকে ইঞ্চিতে বলে দিতে পারে, ইঞ্চিতে বলে দিতে পারে। এখানে আরেকটা র্যাক কার্ড আছে, র্যাক কার্ড না, ওটারে কি যেন বলে, প্যাম্পহেড না কি যেন বলে আর কি। যে আপনি দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্টে বা বিভিন্ন সুপার শপের উপরে বর্ষপূর্তি হইলে হ্যাপি নিউ ইয়ার, তারপরে শুভ নববর্ষের একটা কার্ড ঝুলতে থাকে মাথার উপরে। ওটা সার্কেল শেপের হয়, কাস্টমাইজ কোনো শেপের হয়। ওই জিনিসগুলো এই র্যাক কার্ড টাইপের মধ্যেই পড়ে। তো ওই সাইজগুলো ক্লায়েন্টই আপনাকে বলে দিবে যে আমার এত বাই এত একটা সাইজ লাগবে বা সার্কেলের মধ্যে লাগবে। যখন আপনার সার্কেল আসতেছে তখন তো অ্যাকচুয়ালি সাইজ মেজারমেন্ট আপনার দরকার নেই। আপনি নর্মালি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা ডিজাইন করলে এনাফ। এক্সাক্ট স্কোয়ারের মধ্যে ডিজাইন করবেন, ক্লায়েন্ট ওটাকে কেটে নিবে। আর তবে হ্যাঁ, সেফটি মার্জিনটা কিন্তু থাকবে আপনার ইয়ার মধ্যে, সার্কেলের ভিতরে। সব রুলস সেম, আপনি চাইলে অফসেট পাত করে কমাইতে পারবেন, তারপরে অফসেট পাত করে বাড়াইতেও পারবেন, সার্কেল শেপ হোক আর যেই শেপই হোক, প্রবলেম নাই। কিন্তু সার্কেল শেপ চাইলে সার্কেল শেপ, কিনার দিয়ে যদি র্যাক 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 বলে ওয়েভি শেপ যদি চায় সে, সেটাও আপনি ওইভাবে করতে পারেন। ক্লায়েন্ট যদি আপনাকে সবকিছুই বলে দিবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ক্লায়েন্ট বলে দিবে। আর যদি ক্লায়েন্ট আপনাকে ব্ল্যাঙ্ক দেয় যে ভাই আমি জানি না, তুমি আমাকে করে দাও, তখন আপনি তারে বলবেন যে আপনার তারটা বোঝার চেষ্টা করবেন তো ফার্স্টে। তারপর আপনি তাকে বলবেন যে তুমি তুমি যদি এইভাবে করতে চাও তাহলে এটা এটা এইভাবে করতে পারো, এন্ড এটা ভালো হবে। এই তো, এছাড়া আর কিছুই না। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নাই? আপনাদেরকে ছোট্ট কিছু টাস্ক দিই। আপনাদের যেই পোর্টফোলিও অ্যাকাউন্টগুলো দেখানো হয়েছে বা যেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে বলা হয়েছে, ওগুলো সুন্দর মতন ক্রিয়েট করে রেডি রাখেন। কারণ আপনাদের যে প্র্যাকটিসগুলো আপনারা করবেন, এই প্র্যাকটিসগুলো যদি এখন থেকে শুরু না করেন তখন আলটিমেটলি কিন্তু আপনারা, আপনাদের পোর্টফোলিও খালি থাকবে আর আপনারা মোটামুটি প্র্যাকটিস থেকে দূরে থাকার কারণে কাজও পাবেন না। তো কাজ আচ্ছা পাইতে তাই হইলে এখানে এখন থেকে প্র্যাকটিস করা করেন। জি। এখানে একটা পাইছি ডিবেল করার সময় এডিট করার সময় প্রোফাইলটা, তখন এখানে আইডিবি পোর্টফোলিও নামে একটা পাইছি। ওখানে পোর্টফোলিও কি ওখানে আপলোড করা যাবে? করতে অ্যাডোবি হবে? পোর্টফোলিওটাই অ্যাকচুয়ালি বিহ্যান্স। অ্যাডোবের যে পোর্টফোলিও না, এটাই হচ্ছে বিহ্যান্স। কারণ অ্যাডোবি যা, বিহেন্সও তা, একই কোম্পানি। এই যে দেখেন উপরে অ্যাডোব লেখা, এটা তখন অ্যাডোবি বিহেন্সটা অ্যাডোব। পোর্টফোলিওতে আমাকে আলাদা একটা ওয়েবসাইটে নিয়ে গেছিল। অ্যাডোবি পোর্টফোলিও দাঁড়ান আমি যাচ্ছি। আপনাকে খুব সম্ভবত অ্যাডোবি পোর্টফোলিও হিসেবে ইয়াতে নিয়ে গেছে, কি যেন বলে, কন্টিনিউয়াস মাঝারি ইসলাম উদয়তেই দেখি কই যায়। আচ্ছা, এখানে মনে হয় পার্সোনাল ওয়েবসাইটের কথা বলতেছে। আচ্ছা, অ্যাডোবের অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, এই পোর্টফোলিওতে তো ডিরেক্ট দেখতেছি যে আপনার পার্সোনাল ওয়েবসাইটের কথা বলতেছে। ঠিক আছে? এখন অ্যাডোবের কিন্তু স্টকও আছে, স্টক মার্কেটও আছে। এই যে ম্যানেজ অ্যাকাউন্টে গেলে দেখা যাবে অ্যাডোবে স্টক অ্যাকাউন্ট, স্টক ডিজাইনেরও ইয়ে আছে, যেখানে থেকে আপনারা হচ্ছে বিভিন্ন ডিজাইন সেল করতে পারবেন। তো পোর্টফোলিও অ্যাকচুয়ালি আপনার বিহ্যান্স, এছাড়া আর কিছু না। আর অ্যাডোব পোর্টফোলিও বানাইতে গেলে আপনার পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করতে হবে। তো পার্সোনাল ওয়েবসাইট বিল্ড করার সময় এখনো হয় নাই, দেরি আছে। এই আর কি। এই তো। আচ্ছা, যেহেতু আজকে শুক্রবার আর টাইম নিব না, তো আপনারা হচ্ছে ব্যানার অ্যান্ড বিলবোর্ড ডিজাইন করবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। আর আপনাদের নেক্সট ক্লাস তো আগামীকাল, তাই না? আর আমি এই যে 10 মিনিটের মধ্যে আপনাদের ক্লাস রেকর্ডিংটা আপলোড করে দিব। ওকে? আমি অ্যাকচুয়ালি আপলোড দিয়েই তারপর যা করার করব, যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সো আপনারা হোমওয়ার্কটা করবেন। যদি কালকের মধ্যে করতে না পারেন সমস্যা নেই, পরশুদিন করেন। ঠিক আছে? ওকে ভাইয়া। এই আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।